নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর ৬৮তম এপিসোডে। আমি আজ আর একটা নতুন হাড় ইন করা ঘটনা তোমাদেরকে শোনাবো বলে রেডি হয়ে এসেছি এবং আশা করছি তোমরাও অপেক্ষায় ছিলে একটা সপ্তাহ নতুন ঘটনা শুনবে বলে। তাই দেরি করব না, আজকের ঘটনাটা সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা, আর সেটা শোনার জন্য কিন্তু পুরো ঘটনাটা তোমাদেরকে শুনতে হবে এবং কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেককে বলছি, প্রত্যেকে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো, যাতে আরও নতুন নতুন ঘটনা তোমাদেরকে আমি শুনিয়ে উঠতে পারি। তবে দেরি করব না, যিনি ঘটনাটি পাঠিয়েছেন এবং যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক তেমনভাবেই আমি তোমাদেরকে শোনাতে চলেছি। হাই অলিভিয়া দি, আমি রাঘব। আমি কলকাতা উল্টোডাঙাতে আমার বাড়ি এবং পেশায় আমি একজন ডেলিভারি বয়। বহুদিন যাবৎ আমি ভেবেছিলাম যে আমার সঙ্গে যদি কখনো কোনো ঘটনা ঘটে আমি তোমাকে পাঠাবো। তা সত্যি কথা বলতে আমি ফার্স্টে বিশ্বাস করতাম না এইসব ভূত পেত বা এইসব নেগেটিভ জিনিসপত্র, কিন্তু অনেক বন্ধুদের সঙ্গে অনেক রকম ইনসিডেন্ট ঘটেছে, সেগুলো আমি শুনেছি, হেসে ফেলেছিলাম। তো তখন তারা আমাকে বলেছিল যে তোর জীবনেও যদি এরকম কখনো কালো দিন আসে তাহলে তুই বুঝতে পারবি যে সেই সময়টা বা সেই মুহূর্তটা কী হতে পারে। তা বেশি পুরনো ঘটনা নয়, লাস্ট 1 মান্থ হয়েছে বলে আমার মনে হয় না, আগের মাসেরই ঘটনা। তা এই ঘটনাটাই আমি তোমাকে শেয়ার করছি, আশা করছি তোমার খুবই ভালো লাগবে। নর্মাল এখন যেমন ঠান্ডাটা বেশি পড়েছে, এর আগেও এতটা ঠান্ডা ছিল না লাস্ট মান্থে। তা তখন আমি লেট নাইটে ডেলিভারি এরম অনেকবারই করতে গেছি, কারণ কলকাতা শহরে তুমি জেনেই থাকবে যে সারা রাত্রি খাবার ডেলিভারি মোটামুটি হয়েই থাকে। তা আমিও সারা রাত খাবার ডেলিভারি করতেই বেরোতাম এবং সেদিনকে মানে দুর্ঘটনা যখন মানুষের সঙ্গে ঘটে সেটা অনেকভাবেই ঘটতে পারে। সেদিনকে আমার কপালটাও খারাপ ছিল এবং সেদিনকে কোনো এক্সট্রা ডেলিভারি বয় ছিল না যে ওই ডেস্টিনেশনে গিয়ে খাবার দিতে যাবে। তা বাধ্য হয়ে তখন আমি বললাম যে একটা মানুষ রাত্রিরে খেতে পাবে না, ঠিক আছে দাদা তুমি দিয়ে দাও, আমি ডেলিভারি করে দিচ্ছি। এবং আমি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনাও দিয়ে ফেলি। আমি যখন ওখান দিয়ে যাই তখন সেদিনকে আমার মাও বাড়ি থেকে বলছিল যে আমি যেন আজকে রাত্রে ডেলিভারি করতে যেন না বেরোই, কারণ মায়েরও খুব একটা শরীর ভালো ছিল না। তো আমি বাধ্য হয়েই 2 টাকা যদি হয় বাড়িতে, তো সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি আমি ডেলিভারি করার জন্য বেরিয়েছিলাম ওই রাত্রিবেলায়। নর্মাল দিন ডেলিভারি করলে বা নর্মাল টাইমে ডেলিভারি করলে আমি যেই টাকাটা আর্ন করি, কিন্তু সেটা যদি আমি হোল নাইট করি ডেলিভারি, তো সেক্ষেত্রে আমার আরও মানে টাকাটা ডাবল হয়ে যায়। যেটা নর্মাল ডেলিভারি করলে যে প্রাইসটা আমি পাই সেটার ডাবল প্রাইস হয়ে যায় রাত্রিবেলা। তো সেই জন্যই আমি একটু রাত করেই বেরিয়েছিলাম ডেলিভারি করব বলে। তা যাই হোক, আমি যখন ওই উদ্দেশ্যে যাই বাইকে করে, বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর, আচ্ছা বিশেষত তোমাকে আরেকটা কথা বলে রাখতে চাইছি, এটা কলকাতায় প্রিন্স আনভার্সার ওখানের একটি ঘটনা, আর ওখানের কবরস্থানের কাছেই আমার ডেলিভারি করার ছিল। তা আমি বাইক নিয়ে উদ্দেশ্য দিই ওখানে, এবং যখন ডেলিভারি করতে যাই একটা গলি মতন আছে পাশ দিয়ে, তো ওই গলিটা দিয়ে দেখছিলাম যে 2-1টা বাইক যাচ্ছে। এই শীতকালের রাত্রির আর কত মানুষই বা বাইরে থাকবে, দোকানপাট সবই প্রায় বন্ধ। কয়েকটা পানের বিড়ি সিগারেটের দোকান যেমন কলকাতা শহরে খোলা থাকে ওরকম খোলা, বাদ বাকি সবই দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। আমি যখন যাই খানিকটা রাস্তা যাওয়ার পর আমি একটি মহিলাকে দেখি দাঁড়িয়ে থাকতে এবং সে হাত দেখায় হেল্পের জন্য। তা আমি তার কাছে বাইকটা নিয়ে এগিয়ে গিয়ে বলি, হ্যাঁ দিদি বলুন কোথায় যাবেন। যেহেতু উনি মুখে বোরখা পরেছিলেন, মুখটা ঢাকা ছিল, তাই ফেসটা ভালো করে আমি রেকগনাইজ করতে পারিনি যে ওনাকে কেমন দেখতে ছিল বা কিছু। তা তখন একটু ওনার গলাটা ভারী ভারী লাগছিল এবং উনি আমাকে বললেন, ওই যে সামনের দিকে একটা রাস্তা গেছে, ওই সামনে একটা বাড়ি, ওখানেই নামবো, একটু আমাকে ছেড়ে দিতে পারবে? ওখানে আমার খুব যাওয়াটা দরকার, আমার বাড়িতে একটু দরকার আছে।
একটু ছেড়ে দেবে আমাকে? এবং দেখে যা মনে হচ্ছিল যে উনি ম্যারিড, কারণ হাতে চুড়ি টুড়ি পড়েছিল। অত রাত্রিবেলা একটা মেয়ে হেল্পের জন্য চাইছে, একটু ভয় ভয়ও লাগছিল, কারণ আজকালকার দিনে তুমি তো জানো এরকম হেল্পের নাম করে অনেক ছেলেকেই হেনস্থা করে। তা আমি ভয়ে ভয়ে ওনাকে বলছিলাম যে দিদি আমার ডেলিভারি রয়েছে, কিন্তু আমার দুটো ডেলিভারি দিয়ে তারপর আমি আপনাকে ছাড়তে পারবো। তো উনি বললো হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, তুমি আমাকে তাই ছেড়ো। যথারীতি আমি তাই করি, ওনাকে নিয়ে আমি আমার উদ্দেশ্যে যাই এবং উদ্দেশ্যে গিয়ে আমি ওনাকে বলি যে দিদি আপনি একটু বাইক থেকে নামুন, আমি জাস্ট এই খাবারটা ডেলিভারি দিয়ে আপনার সঙ্গে আমি আর একটু এগিয়ে গিয়ে আপনাকে আপনার বাড়ি অবধি ছেড়ে দেবো। তো উনি দাঁড়িয়েই থাকে বাইরেটাতে, আমি যাই বাড়িতে গিয়ে ডেলিভারিটা দিই এবং আবার ফিরে এসে দেখি উনি ওখানেই কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলেন। তা যাই হোক ওনাকে বলি আমার বাইকের পেছনে বসার জন্য, দিয়ে আরেকটা বাড়িতে যখন আমি ডেলিভারি করতে নামি তখন ওনাকে আমি জিজ্ঞাসা করি দিদি এখানেই তো আপনি বলেছিলেন? তো তখন ওই দিদিটা বলে না আর একটু আগিয়ে গিয়ে আমি নামবো। তা আমি তখন দিদিকে বলি আচ্ছা ঠিক আছে দিদি দাঁড়াও, এই বাড়িটাতে আমার লাস্ট আছে ডেলিভারি, আমি এই বাড়িটা দিয়েই আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। দিয়ে লাস্ট যখন ওই বাড়িটাতে আমি ডেলিভারি করে দিয়ে তারপরে দিদিকে বলি যে দিদি তুমি বাইকে বসো আমি নামিয়ে দিচ্ছি। দিয়ে দিদি এমন একটা গলির মধ্যে দিয়ে নিয়ে গেল, সেই গলিটা পুরো ঘুটঘুটে অন্ধকার, সেরকম লাইটের জোরও ছিল না, পোস্টের আলোগুলো খুবই টিমটিম করছিল এবং দেখতে পাচ্ছি ওখানে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, মানে বেশ অন্ধকার, আগেকার দিনেরই পুরনো বাড়ি, উপরের দিকটা একটু ভাঙা ভাঙা টাইপের, যেমন পুরনো দিনের বাড়ি হয়ে থাকে ওই রকম। তা আমি তখন দিদিভাইকে জিজ্ঞাসা করি দিদিভাই এই বাড়িটার কাছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ এইটাই, তুমি চলে যাও। ওনাকে নামিয়ে দেওয়ার পর উনি আমাকে একটা থ্যাংক ইউও বললেন না বা কিছু করলেন না, সিধে দেখলাম ওই অন্ধকার বাড়িটা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। একটা জিনিস দেখলাম ওনার হাতে ফোন টোন কিছুই ছিল না। তা যাই হোক আমার একটু কেমন লাগছিল বটে, কারণ উনি এখন আমার বাইকের পিছনে বসেছিল, মানে মুখে একটা যদি কেউ বিড়বিড় বিড়বিড় করতে থাকে তো সেরকম উনি একটা করছিলেন। কেন করছিলেন কী করছিলেন বুঝতে পারছিলাম না, তো মুখে একটা কিছু বিড়বিড় করতে করতে বলতে বলতেই সারাটা রাস্তা যাচ্ছিলেন। যাই হোক আমি ভাবলাম হয়তো অনেক সময় বাড়িতে ঝগড়াঝাটি হলে মেন্টালি কোনো প্রবলেমে আছে, নর্মালি আমি এই থিঙ্কিং করেই বাইকটা ঘুরিয়ে আসতে থাকি। তা তখন একটু এগোতে গিয়েই দেখি যে একটি বৃদ্ধ লোক রাস্তার সামনে দিয়ে এবং তার পিছনে আরও কিছু মানুষ তাকে নিয়ে ধরে ধরে তার বাড়ির দিকে আসছে, মানে ওই রাস্তাটা দিয়েই আসছে। আর আমি আমার বাড়ি যাব বলে বাইক নিয়ে এগোচ্ছিলাম। তো তখন ওই বৃদ্ধ লোকটি আমাকে রাস্তাতে হাত দেখিয়ে বলে বাবা তুমি এত রাত্রিরে এইখানে কি করছো, কিছু দরকার? তা তখন আমি বলি না না কাকু কোনো দরকার নেই, তবে ওই এই যে বাড়িটা সোজা দেখছেন না? তো উনি বলে হ্যাঁ। তখন আমি বলি যে ওই বাড়িটাতে একটি দিদি আমাকে বললো ছেড়ে দিতে খুবই দরকার আছে, তাই জন্যই আর কি আমি দিদিভাইকে এই বাড়িটাতে ছাড়তে এলাম। তো তখন বৃদ্ধ লোকটি তার আশেপাশে আরও বেশ অনেকজন 10-15 জন মতন লোকজন ছিলেন, দুটো ইয়াং আমাদের মতন মাঝবয়সী ছেলে ছিলেন। তো তখন তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগে যে কাকে এত রাত্রিরে। তা তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে বাবা তুমি কার কথা বলছো, কীরকম দেখতে? তখন আমি যেরকম মুখের বর্ণনা দিতে পারিনি, কিন্তু ওনার শরীর স্বাস্থ্য রোগা ছিমছিমে, একটু শর্ট হাইট, বোরখা পরে আছে লাল রঙের, এরকমই বলেছিলাম আমি যখন ডেফিনিশনটা। তখন উনি একটু অবাক, মানে একটা শক খেলে যেরকম ওনার ফেস রিয়াকশান হয় ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট ওরকম মুখের ফেস রিয়াকশান হয়ে, এবং উনি তখন আমাকে বলে কি বলছো তুমি, ওটা আমার মেয়েকে তুমি আমার বাড়ির সামনে ছাড়লে? তো তখন আমি বললাম ও
ও আপনার মেয়ে, তাহলে দিদিভাইকে আমি ছেড়ে দিয়েছি। উনি আমাকে বললেন মাঝ রাস্তা দিয়ে, তখন উনি আমাকে বললে বাবা কোনখানটা থেকে, কিছু কারণ বিশেষের জন্য দিদিভাই, আমি নামটা প্রপার বলতে পারছি না তোমাকে জায়গার, তো আমি ওনাকে যখন বলি অমুক জায়গা থেকে দিদিভাই হাত দেখায়, তো তখন তো বলে ওটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ি। তাই আমি বললাম যে দেখুন আমি তো বলতে পারবো না কাকু, দিদিভাই হেল্প চেয়েছিলেন তাই, কেন কিছু অসুবিধা হয়েছে? বলছে আমি তো এক্ষুনি আমার মেয়ের কবর দিয়ে এলাম কবরস্থানে, আর তুমি কি ওই কবরের স্থানের রাস্তা দিয়েই এসছো? তো তখন আমি বলছি হ্যাঁ। যখন আমি শুনি যে উনি বললেন যে মেয়েকে উনি এক্ষুনি কবর দিয়ে বাড়ির দিকে ফিরছেন, ওনার জামাই দাঁড়িয়েছিলেন, তখন উনিও জামাইও কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ আমি আমার ওয়াইফকে তো জাস্ট কবর দিয়েই আমি বাড়িতে ফিরছি, তা তুমি কাকে ছাড়লে? তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, এবং আমি বুঝে পাচ্ছিলাম না যে তাহলে অতটা রাস্তা আমার সঙ্গে বাইকে করে কে এলো, এবং আমাকে বললো যে এখানে দাঁড় করিয়ে তো আমি চলে যাচ্ছি। আমি সত্যি আজও বুঝতে পারলাম না যে ওটা কী ছিল দিদিভাই। এই ঘটনাটাই আমার সঙ্গে ঘটে গিয়েছিল, এবং আমি যখন বাড়িতে ফিরি, বাড়িতে ফেরার পরেও মানে আমার শরীর পুরো ভারী হয়ে গিয়েছিল, এবং আমার কিছু মনে হচ্ছিল যে আমার সঙ্গে কিছু একটা প্রেজেন্স আমার ঘরের মধ্যে কেউ রয়েছে, বা আমি খুবই ভয় পাচ্ছিলাম, আতঙ্কতে ছিলাম, এবং যেইভাবে আমি মেয়েটিকে ছেড়েছিলাম ওইরকম একটা শ্যাডো আমি সকালবেলাতেও যখন ডেলিভারি করতে যেতাম আমার মনে হতো যেন ওই শ্যাডোটা আমি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি, বা কেউ দাঁড়িয়ে রয়েছে, বা আমার বাইকের পেছনেও অনেক সময় মনে হতো যে আমার বাইকের পেছনে কেউ বসে আমাকে পিছন দিকে পুল করছে, মানে কেউ টানছে আমাকে বাইক থেকে ফেলে দেওয়ার মতন। তো এই সমস্ত কিছু কিছু ইনসিডেন্ট যখন আমার সঙ্গে ঘটতে লাগলো, তখন আমি বাধ্য হয়ে আমার কিছু ফ্রেন্ডসদেরকে বলি, এবং তারা বলে যে অমুক জায়গায় যে মসজিদটা রয়েছে তুই একবার যা, ওখানে গিয়ে তুই একটু দেখিয়ে আয়। তো তখন বাধ্য হই আমি ওখানে গিয়ে আমার সমস্ত কথাগুলো বলি যে আমি এরকম ভয় পাচ্ছি বা কিছু, এবং আমি মাকেও এই কথাগুলো বাড়িতে বলতে পারছিলাম না যে আমার সঙ্গে এরকম জিনিস ঘটছে, বা আমি ভয় পাচ্ছি রাত্রিরে একা শুতে, কারণ মা আমাকে বারবার বারণ করে যে রাত্রিবেলাটাই যেন আমি একটু অ্যাভয়েড করি, বাট স্টিল আমি গেছিলাম, আমার নিজেরও একটা ফল্ট ছিল। তো সেই দিনকে যেহেতু কোনো ডেলিভারি বয় ছিল না, বাধ্য হয়েছিলাম আমি ওইদিকে খাবারটা ডেলিভারি করতে গিয়ে। তা ওই কাকুটার মুখে এটাও শুনেছিলাম যে ওনার মেয়ে বিয়ের 1 সপ্তাহের মধ্যেই আর কি মারা গেছে, তো ওনাকেই মানে গত পরশু দিন রাত্রে আর কি কবর দিতে গেছিল ওনারা। আমি যখন যাই ওই মসজিদে, আমি যখন গিয়ে ওখানের লোকজনকে জিজ্ঞাসা করি, তা ওনারাই একজন মহলানা সাহেবের কাছে আমাকে পাঠান, এবং সেখানে গিয়ে আমি যখন আমার পুরোটা বলি যে আমার সঙ্গে এই ইনসিডেন্টগুলো ঘটেছে, তো তখন উনি আমাকে বলেন যে হ্যাঁ ঘটাটা খুব স্বাভাবিক, মেয়েটি তো আসলে অনেক অল্প বয়সেই মারা গেছে, হয়তো অপঘাতেই মারা গেছে, সেই কারণের জন্য সে তার বাবার বাড়ির প্রতি একটা টান, একটা বাবার প্রতি ভালোবাসা অল্প বয়সে মারা গেছে বলে, বা এটাও হতে পারে যে শ্বশুর বাড়িতে অনেক সময় মেয়েদেরকে মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করে, সেক্ষেত্রেও মেয়েটা, যাই হোক মেয়েটা মোটামুটি অপঘাতেই মারা গেছে বলেই, আনন্যাচারাল ডেথ বলেই কিন্তু ও এটা করেছে, কারণ তুমি ওকে হেল্প করেছো, আর ও ভাবছে যে ও মুক্তি পাবে, তো এই জন্যই তোমার ও পেছন ছাড়ছে না, আমি বুঝতে পেরেছি। আর যেহেতু তুমি আজকে মসজিদে এসেছো তাই জন্য ও আর তোমার পিছন করেনি এবং মসজিদেও আসেনি। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি এই জল পোড়াটা দিচ্ছি আর এই তাবিজটা দিচ্ছি, তুমি কিছুদিন গলায় পরে থাকো, জেনে যেও যে এসো আমার কাছে, কোনো অসুবিধা আছে বা কিছু, আর তুমি এখন যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর কিছুদিন ওই দিকের রাস্তাটা একটু অ্যাভয়েড করেই যেও, যতই তোমাকে তাবিজ দিই না কেন,
তা দিদিভাই সেখান থেকে আসার পর বা ওই জল ছেটানোর পর আমি আর ওরকম কোনো অবয়ব বা কাউকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে ওই রকম আর দেখতেও পাই না। আমি এখন শান্তিতেই ঘুমাতে পারি। তবে মাকে সমস্ত কিছু বাড়িতে এসে বলি ওখান থেকে যখন আমি ফিরি, এবং মা তখন একটু ভয় পেয়ে যায় আর মা বারণ করে দেয় যে আমি এই প্রফেশনটা ছেড়ে যেন আমি অন্য কোনো চাকরি বাকরি করি, আর রাত্রিরে তো ডেলিভারি একদমই যাতে আমি না করি। বন্ধুদের কথাটাও সত্যি হলো, কারণ ওরা এর আগেও আমাকে অনেকবার বলেছিল এই ভূতের ব্যাপার বিশেষ করতাম না, যেটা প্রথমের দিকেই বললাম। সত্যি ওরা না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো। এটাই ছিল আমার ঘটনা। আশা করছি দিদিভাই তোমার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তুমি তোমার শ্রোতাদেরকে তুমি তোমার মতন করে শুনিও। আমার হয়তো ভুল ত্রুটি হতেও পারে অডিও পাঠানোর সময়। থ্যাংক ইউ। আমার খুবই ভালো লেগেছে ঘটনাটা, আর আমার শ্রোতা বন্ধুদেরও আশা করি খুবই ভালো লাগবে। আমি চাইছিলাম যে প্রেত কাহিনীতে একটু এরকম ভিন্ন ঘটনা শেয়ার করব, আর সেই ঘটনাটা সত্যিই আমি পেয়েছি এতদিন পর। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর এইভাবেই আমি চাই প্রেত কাহিনীতে নতুন নতুন ঘটনা তোমাদেরকে শোনাবো। এর জন্য তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে, আরও বেশি করে ঘটনা পাঠাতে হবে। যেভাবে ঘটনা আমাকে সবাই পাঠাচ্ছে তোমরাও পাঠাও, তোমাদের ঘটনাও আমরা শর্টলিস্ট করে নিশ্চয়ই শোনাবো। আর একটু সময় দিতে হবে, কারণ আমাদের তো পরপর সিলেক্ট থাকে যারা আগে পাঠিয়েছে। আর আগামী দিনেও যাতে আরও নতুন কিছু আমি করতে পারি, এর জন্য কিন্তু তোমাদেরকে আরও বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। ঘটনাটা আমি এখানেই শেষ করছি, আর আগামী সপ্তাহের জন্য নতুন কিছু অপেক্ষা করে রয়েছে। আশা করছি তোমরাও অপেক্ষা করে থাকবে। ধন্যবাদ। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, ঘটনার শেষেই আমি বলে রাখতে চাইছি, প্রেত কাহিনী কিন্তু কোনো ধর্ম, কালো জাদু, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং কোনোদিনও করবে না। আর এইগুলোকে তোমরা জাস্ট অ্যাজ আ এন্টারটেনমেন্ট হিসাবেই নেবে। যারা বিশ্বাস করো তারা তো জানোই এরকম ঘটনা অনেকের সঙ্গে ঘটে থাকে দৈনন্দিন জীবনে, এবং যারা জানো না তারা এন্টারটেনমেন্ট হিসেবেই নিও।